সালামু আলাইকুম। শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আমরা মিওসিস নিয়ে আলোচনা করছিলাম। মিওসিসের বেসিক জিনিস নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। আশা করি যে আমরা সেই ভিডিওটা যারা দেখেছো, যারা দেখোনি তারা ঝটপট দেখে ফেলতে হবে, বা আগের এই ভিডিওটা আমরা অবশ্যই দেখে ফেলবো। এবং হচ্ছে যে মিওসিসের উদ্দেশ্য কি, আসলে মিওসিস কিভাবে হচ্ছে, কোন জীবদের ক্ষেত্রে কিভাবে হচ্ছে, হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে, ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে, এই সম্পর্কে একটা আউটলাইন বা হচ্ছে যে বেসিক আউটলাইন আমরা আগের বেসিক ভিডিওটাতে দেখেছিলাম। আমরা মিওসিসের এখন একদম মূল প্রসেসে বা মূল হচ্ছে যে পর্যায়গুলোতে হচ্ছে যে ঢুকবো প্রসিডিউরের ভিতরে। মিওসিসের ক্ষেত্রে দেখো, মাইটোসিসের সাথে অবশ্যই তার কিছু পার্থক্য আছে, কিন্তু আমি বলছিলাম যে আমরা যে মাইটোসিসের সাথে তার মিলও আছে, এবং এটা এক ধরনের স্পেশাল টাইপ অফ মাইটোসিস বলা যেতে পারে। মিওসিসকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে মিওসিস 1 বা মায়োসিস 1, তোমার হচ্ছে এরকম মায়োসিস 1 বলবো আমরা, মায়োসিস 1, এবং হচ্ছে একটা মায়োসিস 2, ঠিক, মায়োসিস 2। এখন দুইটাই পর্যায়ে মিলে আসলে মিওসিস। তার মানে মিওসিস অবশ্যই মাইটোসিসের চাইতে আরেকটু জটিল প্রক্রিয়া, আরেকটু দীর্ঘ প্রক্রিয়া। যেমন হচ্ছে এই মিওসিস 1 এবং 2কে যদি আমরা আবার ভাগ করি, তাহলে দেখো মিওসিস 1কে আবার আমরা 4টা ভাগে ভাগ করছি। সেটা হচ্ছে তোমার প্রোফেজ 1, তারপরে হচ্ছে যে তোমার হচ্ছে এরকম মেটাফেজ 1, মেটাফেজ 1, এভাবে হচ্ছে যে অ্যানাফেজ 1, এভাবে হচ্ছে অ্যানাফেজ 1, এরপরে হচ্ছে টেলোফেজ 1। এখানে আমরা খেয়াল করে দেখো, আমরা মাইটোসিসে অবশ্যই জানি 5টা ধাপ ছিল, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কিন্তু এখানে আমরা খেয়াল করলে বুঝবো যে হচ্ছে যে এখানে আমরা প্রোমেটাফেজ পর্বটা বা পর্যায়টা আসলে আমরা বাদ দিছি বা লিখি না। এর কারণ হচ্ছে যে প্রোমেটাফেজটা আমরা মাইটোসিসের সময় বলছিলাম যে প্রোমেটাফেজ হচ্ছে খুবই শর্ট একটা পর্যায়, যেটা আসলে মিওসিসের ক্ষেত্রে খুব বেশি গুরুত্ব বহন করে না আর কি। তো আলাদা করে যেহেতু এরকম আসলে কোষ বিভাজন আসলে এভাবে ধাপে ধাপে সংগঠিত হয় না, এটা আসলে একটা সিমultaneous প্রক্রিয়া, একটা সিকুয়েলে কিন্তু হচ্ছে যে বা একটা দীর্ঘ প্রক্রিয়া, যেটাতে তো সিরিয়ালি আসলে এটা হয়ে যায়। কিন্তু আলোচনার সুবিধার্থে আমরা বা বিজ্ঞানীরা তোমার হচ্ছে এটাকে কয়েকটা পর্যায়ে ভাগ করছে। তো সেই জন্য মিওসিসের ক্ষেত্রে আসলে পর্যায়টা যেহেতু অনেক দীর্ঘ, সেখানে অলরেডি আমরা মিওসিস 1 এবং মিওসিস 2, এবং মিওসিস 2ও সেম ভাবে থাকবে কি এরকম প্রোফেজ 2, তোমার হচ্ছে যে প্রোফেজ 2, তারপরে হচ্ছে মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2 এরকম থাকবে। তো এখানে অলরেডি যেহেতু দুইটা ভাগে ভাগ করছি আমরা, সেগুলো আলাদা করে 4টি ধাপ আছে। এখানে আমরা প্রোমেটাফেজটাকে আসলে আলাদা করে আর উল্লেখ করি নাই, সেটাকে আমরা প্রোফেজ এবং মেটাফেজ এগুলোর ভিতরে আলোচনাটা করে নিব। তো এই জন্য এখানে নাই, আমাদের মনে যদি প্রশ্ন আসে সেই ক্ষেত্রে। এখন এর ভিতরে মিওসিস 1-এর প্রোফেজ 1টাই হচ্ছে আমাদের পরীক্ষার জন্য এবং মিওসিসেও বাস্তবিক অর্থে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসেস। এই প্রোফেজ 1টাই আসলে মিওসিসকে অন্যদের চাইতে আলাদা করেছে, বা মাইটোসিসের যে মূল যে তোমার হচ্ছে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার চাইতে যে জায়গাটাই মিওসিস আলাদা, যে জায়গাটাই তার হচ্ছে যে ভারত্ব, সেই জিনিসটা হচ্ছে প্রোফেজ 1-এ, যেখানে আসলে জেনেটিক্যাল চেঞ্জ হয়, জেনেটিক্যাল আদান প্রদান ঘটে, এবং জিনের যে পরিবর্তনের ব্যাপারটা বা ক্রসিং ওভার, যেটা আমরা পরবর্তীতে দেখব, সেই জিনিসটা আসলে ঘটে হচ্ছে প্রোফেজ 1-এ। যেন প্রোফেজ 1-কে আবার আমরা হচ্ছে যে 5টা ভাগে ভাগ করছি। তার প্রথমটা হচ্ছে যে লেপ্টোটিন, তারপরে হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে জাইগোটিন, তারপরে হচ্ছে এরকম 3 নাম্বারটা হচ্ছে যে প্যাকাইটিন, তারপরে হচ্ছে যে 4র্থ নাম্বারটা হচ্ছে যে ডিপ্লোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, এবং 5 নাম্বারটা হচ্ছে ডায়াকাইনেসিস, যেটা আমরা পর্যায়ক্রমিকভাবে আলোচনা করব। আমরা এখন এই ভিডিওর ক্ষেত্রে আমরা আলোচনা করব হচ্ছে লেপ্টোটিন এবং জাইগোটিন নিয়ে। কিন্তু মোট প্রোফেজ 1টা আরো খুবই জটিল একটা প্রক্রিয়া। যেমন মানুষের ক্ষেত্রে আমাদের শরীরে যে মিওসিস হয় কোথায় বলো তো, খেয়াল করে দেখো তো, আমাদের শরীরে মিওসিস হয় হচ্ছে আমাদের ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে হচ্ছে শুক্রাণু তৈরির যে প্রক্রিয়া, সেটা হচ্ছে যে জননমাতৃ কোষ থেকে শুক্রাশয়ের বিশেষ কিছু নালিকার জননমাতৃ কোষ থাকে, সেই এপিথেলিয়াল জাতীয় কোষ বা জার্মিনাল এপিথেলিয়াম, সেটা আমরা পরে শিখবো। সেই জননমাতৃ কোষের ভিতরে যে হচ্ছে যে মিওসিস প্রক্রিয়াতে লাস্ট পর্যন্ত শুক্রাণু তৈরি হবে, সেই মিওসিস বা মায়োসিস প্রক্রিয়ার তোমার হচ্ছে প্রোফেজ 1টা হইতে প্রায় 7 দিন সময় লাগে, এবং পুরো প্রক্রিয়াটা হইতে একদম তোমার হচ্ছে যে মায়োসিস 1, মায়োসিস 2 পুরোটা সম্পন্ন হইতে প্রায় 1 মাস মতো সময় লাগে। এরকম এক এক জীবের ক্ষেত্রে, এক এক প্রাণীর ক্ষেত্রে এরকম ভিন্ন ভিন্ন সময় লাগে। তার মানে বেশ দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া, যেটা মাইটোসিসের ক্ষেত্রে সময়টা কিন্তু মিওসিসের তুলনায় খুবই কম। কারণ হচ্ছে যেখানে অলরেডি সে প্রায় ডাবল মাইটোসিসের সমান, এবং তার উপরে প্রোফেজ 1টা হচ্ছে ডিফারেন্ট, যেখানে তোমার হচ্ছে জেনেটিক্যাল আদান প্রদানের একটা গুরুত্বপূর্ণ একটা জটিল প্রক্রিয়া ঘটে, যেটা আমরা শিখবো। সেই ঘটনার কারণে হচ্ছে যে এই প্রক্রিয়াটা দীর্ঘ। এখন হচ্ছে দেখো যে মিওসিস 1 এবং মিওসিস 2-তে তোমার হচ্ছে যে এই কোষ বিভাজন আসলে দুইবার মাইটোসিসের মতো হচ্ছে। যে দেখো মিওসিস 1 এবং মিওসিস 2, যেটার
মিওসিস একে আসলে তোমার হচ্ছে যে নিউক্লিয়াস ঠিকই একবার বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোম এখানে বিভাজিত হয় না, যেটা আমরা পরবর্তীতে দেখব। আর মিওসিস দুইটা হচ্ছে হুবহু কার মতো? হুবহু হচ্ছে মাইটোসিসের মতো, যেখানে হচ্ছে যে ক্রোমোজোম এবং হচ্ছে যে এই নিউক্লিয়াস তোমার হচ্ছে যে দুইটাই একবার একবার করে বিভাজিত হয়। তাহলে হচ্ছে মিওসিস এক এবং মিওসিস দুইটা মিলিয়ে তোমার নিউক্লিয়াস যে আছে সেই নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। ফলে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হওয়ার কারণে কি হবে? ধরো একটা কোষ ছিল, একটা নিউক্লিয়াস ছিল এরকম, তাই না? ধরো যে একটা নিউক্লিয়াস ছিল এরকম, সেই নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হলো। প্রথমবার বিভাজিত হলে কি হবে? দুইটা নিউক্লিয়াস তৈরি হবে। এই দুইটা যদি আবার বিভাজিত হয় তাহলে কি হবে? এরকম তোমার হচ্ছে যে চারটা নিউক্লিয়াস তৈরি হবে। কিন্তু ভিতরে যে ক্রোমোজোম আছে, ভিতরে যে ধরো ক্রোমোজোমটা আছে, যেটা আমরা মাইটোসিসের কথা যদি চিন্তা করি, দেখো এরকম ছিল তোমার হচ্ছে মেটাফেজ ধাপে এবং অ্যানাফেজ ধাপে, এরকম ছিল না? সেটা যদি তোমার হচ্ছে যে একবার বিভাজিত হয়, যদি একবার বিভাজিত হয় তাহলে কি ঘটবে? তোমার হচ্ছে যে একবার বিভাজিত হলে এই ঘটনাটা হচ্ছে এইরকম ঘটবে। তোমার হচ্ছে যে ধরো এখানে দুইটা মাইটোসিস, দুইটা ধরো যে ক্রোমোজোম আছে, সেখানে চারটা ক্রোমাটিড আছে এরকম, সেখানে একবার বিভাজিত হলো। একবার বিভাজিত হলে কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে এরকম, আলাদা হয়ে যাবে এরকম, ঠিক এরকম হচ্ছে আলাদা হয়ে যাবে, এরকম হচ্ছে আলাদা হয়ে যাবে। এবং একবারই বিভাজিত হলো, আর এখানে হয়ে আবার এখানে বিভাজিত হইলো না, আর এখানে বিভাজিত হলো না। ফলে যদি আর বিভাজিত না হয় তাহলে এই দুইটা ক্রোমোজোম, এই চারটা ক্রোমোজোমে তোমার হচ্ছে যে চারটা কোষে বা চারটা নিউক্লিয়াসে তোমার কয়টা করে থাকবে? তোমার হচ্ছে যে একটা করে থাকবে এরকম, তোমার হচ্ছে একটা করে থাকবে এরকম, খেয়াল করে দেখো এরকম একটা করে থাকবে। এবং যেগুলো ধরো যে পরবর্তীতে একটা করে ক্রোমোজোমের মতো হতো। তার মানে কি হলো? এইখানে তোমার হচ্ছে 2n সংখ্যক ছিল, সেটা আমরা দুইটা দিয়ে দেখাচ্ছি এখানে জায়গার বা তোমার আলোচনার সুবিধার্থে তোমার হচ্ছে। কিন্তু এখানে আরো যদি বেশি থাকতো, 10টা থাকতো, এরকম থাকতো। এবং এগুলোতে কি হয়ে গেল? সহজ কথা হচ্ছে আমরা যদি নর্মালি চিন্তা করি তাহলে এগুলোতে প্রত্যেকটাতে কি হয়ে গেল? n হয়ে গেল, n সংখ্যক হয়ে গেল বা অর্ধেক হয়ে গেল। এই জিনিসটা মনে আমরা বুঝতে পারছি। কারণ মিওসিসের ক্ষেত্রে খেয়াল করে দেখো যে এই কথাগুলো কিন্তু বইয়ে একাধিকবার থাকবে, যে হচ্ছে যে নিউক্লিয়াস দুইবার কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হচ্ছে। তাহলে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হলো, একবার বিভাজিত হলো এবং আর একবার বিভাজিত হলো। ফলে চারটা নিউক্লিয়াস তৈরি হলো বা চারটা পরবর্তীতে কোষ তৈরি হবে। কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হলো, মাত্র একবার করে, প্রত্যেকটা ক্রোমোজোম মাত্র একবার করে বিভাজিত হলো এগুলোতে। এবং মিওসিস একে সাধারণত বিভাজনটা হয় না, মিওসিস 2 গিয়ে বিভাজন হয়। মিওসিস একে শুধু ডিস্ট্রিবিউশন হয়, শুধুমাত্র ক্রোমোজোমের অর্ধেকটা হচ্ছে একটা কোষে নিউক্লিয়াসে প্রবেশ করে আর বাকি অর্ধেক হচ্ছে একটা কোষে। কিন্তু ক্রোমোজোম তোমার হচ্ছে নিজে এই ক্রোমোজোমটা গাঠনিকভাবে তোমার এখানে বিভাজিত হয় না। অর্থাৎ দুইটা ক্রোমোজোমের একটা ক্রোমোজোম এই কোষে এই নিউক্লিয়াসে গেল, একটা হচ্ছে এই নিউক্লিয়াসে যাবে, একটা হচ্ছে এই নিউক্লিয়াসে যাবে, একটা হচ্ছে এই নিউক্লিয়াসে। কিন্তু ক্রোমোজোম এইভাবে বিভাজিত হবে না। এটা যখন আবার মাইটোসিস হবে বা মিওসিস দুইটা যখন এখানে ঘটবে, তার মানে এটা হচ্ছে কি? এই প্রক্রিয়াটা হচ্ছে মিওসিস 1 আর এই প্রক্রিয়াটা হচ্ছে মিওসিস 2। এই প্রক্রিয়াটা হচ্ছে মিওসিস 2। যখন মিওসিস 2 হচ্ছে তখন তোমার হচ্ছে যে এইখান দিয়ে ভাগ হওয়ার কারণে দেখো ক্রোমোজোমটা হচ্ছে অর্ধেক অর্ধেক হয়ে প্রত্যেকটা নিউক্লিয়াসে প্রবেশ করছে। এবং এটাই হচ্ছে মিওসিসের মূল থিম বা মূল কথা। ঠিক আছে? আমার মনে হয় আমরা যদি খেয়াল করে এই ভিডিওটা দেখি তাহলে হচ্ছে আমরা পুরোপুরি মিওসিসের থিমটা আসলে বুঝে ফেলছি। পরবর্তীতে আমরা মিওসিসের ডিটেলস ভিতরে আসলে কি হচ্ছে সেটা আসলে আমরা জানার চেষ্টা করব। এখন সেই ক্ষেত্রে দেখো মিওসিস 1 এর প্রোফেজ 1টা অনেক দীর্ঘ হওয়ার কারণে এটাকে আমরা 5টা ভাগে ভাগ করছি। প্রোফেজ 1 এর প্রথম যে ধাপটা সেটা হচ্ছে কি? লেপ্টোটিন। প্রোফেজ 1 এর প্রথম ধাপটা হচ্ছে লেপ্টোটিন। লেপ্টোটিনের ক্ষেত্রে যেটা হয়, প্রোফেজ যেহেতু আমরা মাইটোসিসের প্রোফেজে কি দেখছি? ক্রোমোজোমগুলা খাটো হবে, মোটা হবে, কার মাধ্যমে? এখানে ডিহাইড্রেশন হবে, তাই না? ডিহাইড্রেশন হবে, জলবিয়োজন হবে, তাই না? ডিহাইড্রেশন হবে বা তোমার হচ্ছে যে এখানে জলবিয়োজন হবে, পানি কমে যাবে এগুলা থেকে। পানি যখন কমতে থাকবে তখন এগুলো হচ্ছে কিছুটা খাটো এবং মোটা হওয়া শুরু করবে এবং তখন তাদেরকে ফুলজিন বা বিশেষ ধরনের রং প্রয়োগ করলে তাদেরকে অণুবীক্ষণ যন্ত্রের নিচে কি হবে? দৃষ্টিগোচর হবে। এবং নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে বিলুপ্ত হওয়া শুরু করবে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন ঠিক প্রোফেজের যে ঘটনাটা মাইটোসিসের ক্ষেত্রে ঘটছিল সেই ঘটনাটা এখানেও শুরু হয়ে যাবে। কিন্তু লেপ্টোটিনের পরে জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াগনোসিস সবগুলো তো আসলে প্রোফেজেরই ধাপ। ফলে এই ক্ষেত্রে তোমার হচ্ছে যে পুরা 5টা ধাপে এই ঘটনাগুলো চলতে থাকবে। কি ঘটনা? 2টা ঘটনা একই সাথে চলতে থাকবে। একটা হচ্ছে আমরা আগেও বলছিলাম যে ক্রোমোজোমগুলা পানি ত্যাগ করার মাধ্যমে খাটো এবং মোটা হবে। একই সাথে নিউক্লিওলাস এবং হচ্ছে যে নিউক্লিয়ার মেমব্রেন এগুলো হচ্ছে বিলুপ্ত হতে থাকবে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন যেমন পরেরটাতে যেমন হচ্ছে যে এই জাইগোটিনের ক্ষেত্রে তোমার হচ্ছে যে এরকম আরো বিলুপ্ত হয়ে যাবে, আরো আগের চাইতে নিউক্লিওলাসটা তোমার হচ্ছে আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকবে। আর ক্রোমোজোমগুলো অপেক্ষাকৃত কি হবে? আরো বেশি খাটো এবং মোটা এবং হচ্ছে দৃষ্টিগোচর হবে। তাহলে এই কমন 2টা ঘটনা আমরা এই প্রোফেজ 1 এর 5টা উপপর্যায় যে আছে, 5টা উপপর্যায় যেহেতু
প্রোফেজেরই উপপর্যায়, সুতরাং হচ্ছে সবগুলোর ক্ষেত্রেই আমরা এই ঘটনাটা দেখতে থাকবো। বইও দেখবা যে প্রত্যেকটা উপপর্যায়ে কি হবে, বারবারই এই কথাগুলো লেখা হচ্ছে, কিন্তু এটা আমরা শুরুতেই মাথায় নিয়ে রাখবো একদম। তাহলে 5টা উপপর্যায়ের ক্ষেত্রে আমাদের এই ঘটনাটা কিন্তু মনে থাকবে। আচ্ছা, এটা হচ্ছে দেখো যে এই ক্ষেত্রে আমরা যদি মানুষের কোষ চিন্তা করি, এটা যদি তোমার হচ্ছে মানুষের কোষ চিন্তা করি, এটা আমরা উদ্ভিদের কোষ চিন্তা করতে পারি বা মানুষের কোষ চিন্তা করতে পারি। ধরো যে তোমার হচ্ছে যে যেই কোষই হোক না কেন, যেহেতু আমরা এখানে উদ্ভিদের কোষ তোমাদের বইয়ে আবুল হাসান স্যারের বইয়ে এটাকে উদ্ভিদ কোষ দিয়ে হিসাবটা করছে, তো হচ্ছে যে আমরা সেই উদ্ভিদ কোষের কথাটা মাথায় রাখলাম, বাট হচ্ছে যে আমরা মানুষেরটা দিয়ে আমাদের আলোচনা করতে আমাদের জানাও হয়, শেখাও হবে। তোমার হচ্ছে আমরা মানুষেরটা দিয়ে যদি আলোচনা করি, তাহলে ধরো এখানে 46টা ক্রোমোজোম ছিল, আমরা জানি মানুষের কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে দেহ কোষে প্রত্যেকটা কোষে। এই ঘটনাটা জনন মাতৃকোষে, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে শুক্রাশয়ে হোক, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাশয়ে হোক, কিন্তু সেই কোষগুলো কিন্তু জননের কোষ উৎপন্নের সাথে জড়িত, কিন্তু সেগুলো কিন্তু আসলে কি তোমার হচ্ছে যে দেহ কোষের মতোই 46টা ক্রোমোজোম বিশিষ্টই তোমার হচ্ছে যে ডিপ্লয়েড কোষ, 2n কোষ। এখন এই ক্ষেত্রে যেটা হয়, প্রথম কোষে এই প্রথম পর্যায়ে লেপ্টোটিন পর্যায়ে আসলে এই পর্যায়ের প্রোফেজ একের আসলে শুরু, ফলে এখানে বিভাজনের ব্যাপার স্যাপার এগুলো বা জিনের আদান প্রদান এই ধরনের জিনিসগুলো ঘটে না। এখানে হচ্ছে ওই দুইটা ঘটনা ঘটবে, খাটো মোটা হবে, নিউক্লিয়াস নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যাবে। আর এই ক্ষেত্রে তোমার হচ্ছে আমরা জানি যে ক্রোমোমিয়ার নামে একটা কথা আমরা কিন্তু ক্রোমোজোমের ক্ষেত্রে পড়ছিলাম, ক্রোমোমিয়ার যে ডিএনএ গুলো তোমার হচ্ছে যে অনেক বেশি কয়েলিং এর কারণে, অনেক বেশি তোমার হচ্ছে পেঁচানোর কারণে তোমার হচ্ছে যে আলাদা কিছু কিছু জায়গায় ক্রোমোজোমের কিছু কিছু জায়গায় এরকম তোমার হচ্ছে এদেরকে দেখা যায়, এরকম হচ্ছে আলাদা করে গুটি গুটি এরকম দেখা যায়, এগুলোকে বলা হয় কি ক্রোমোমিয়ার। এই লেপ্টোটিনের সাধারণত এরকম লেপ্টোটিন এরকম তোমার হচ্ছে যে ক্রোমোমিয়ার টাইপের এরকম জিনিস দেখা যায়, যেটা হচ্ছে যে আলাদা করে তোমার হচ্ছে এরকম বিন্দুর মতো বা আলাদা করে বর্ধিত অংশের মতো এরকম হচ্ছে যে ক্রোমোমিয়ারের মতো তোমার হচ্ছে যে বর্ধিত কিছু অংশ বা বাড়তি অংশ বা এরকম ডটের মতো তোমার হচ্ছে যে কিছু ডিএনএ এর কিছু পেঁচানো, এক্সট্রা অনেক বেশি পেঁচানো কিছু কয়েলড অংশ এরকম দেখা যায়। এই ক্রোমোমিয়ার দেখা যাওয়ার ব্যাপারটা হচ্ছে যে লেপ্টোটিনের একটা পয়েন্ট আমরা মাথায় রাখবো। আর হচ্ছে এখানে মজার একটা জিনিস হয় যে হচ্ছে যে প্রাণীদের ক্ষেত্রে এবং উদ্ভিদের ক্ষেত্রে একটা পার্থক্য আছে। এই যে প্রাণীদের ক্ষেত্রে এইভাবে তোমার হচ্ছে এটা ছড়ানো ছিটানো থাকে না। আমরা এতক্ষণ যেটা ছিল সেটা হচ্ছে অনেকটা বলা যায় উদ্ভিদের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো প্রান্তে বা মেরুতে এটা হচ্ছে থাকে না, সেটা হচ্ছে তোমার বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় থাকে, ঠিক এরকম তোমার যেরকম ছিল। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে যেটা হয় যে কোনো জায়গায় বা কোনো একটা জায়গায় ক্রোমোজোম এই সেন্ট্রোমিয়ার গুলো তোমার হচ্ছে যে নিউক্লিয়ার মেমব্রেনের সাথে এরকম তোমার হচ্ছে যুক্ত থাকে, আর ক্রোমোজোম গুলো তোমার হচ্ছে যে এরকম এই ক্রোমোজোমের অংশগুলো যে বা দুই বাহুর অংশগুলো সেগুলো তোমার হচ্ছে যেরকম এরকম থাকে। সেন্ট্রোমিয়ার গুলো তোমার হচ্ছে যেরকম লেগে থাকে, এবার এটাকে দেখতে কি মনে হচ্ছে একটা ফুলের তোড়ার মতো, এক জায়গায় অনেকগুলা ক্রোমোজোমের তোমার হচ্ছে যে সেন্ট্রোমিয়ার গুলো এবং তাদের বাহুগুলো মিলে তোমার হচ্ছে এক জায়গায় তোমার হচ্ছে গিয়ে অবস্থান করছে। এটাকে তখন এই জন্য বলা হয় বুকেট বা বুকে, বুঝছো? এরকম হচ্ছে ফুলের তোড়ার যে ইয়াটা, এর বুকের শব্দের অর্থ হচ্ছে কি ফুলের তোড়া বোঝায়, এরকম ফুলের তোড়ার মতো দেখতে বোঝায়। কার ক্ষেত্রে মনে রাখবো আমরা হচ্ছে যেটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে। তাহলে লেপ্টোটিনে প্রাণী কোষের ক্ষেত্রে একটা ডিফারেন্ট জিনিস দেখা যায় যে তোমার হচ্ছে যে এই সেন্ট্রোমিয়ার গুলা বা ক্রোমোজোম গুলা তোমার হচ্ছে যে কোনো একটা জায়গায় বা একটা প্রান্তে তোমার হচ্ছে যে এরকম একটা জায়গায় সবগুলো গিয়ে অবস্থান করে এবং হচ্ছে যে সেটাকে ফুলের তোড়ার মতো দেখা যায়। এই জন্য তোমার হচ্ছে যে প্রাণী কোষে এটার অবস্থাটা পোলারাইজড আমরা বলি, এটাও বলি, বুকেও বলি। তোমার হচ্ছে এটা ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্যও আসে। আর এটা হচ্ছে যে পোলারাইজড অবস্থায় থাকে, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে এরকম তোমার হচ্ছে যে কোনো ধরনের পোলারাইজড থাকে না। তাহলে হচ্ছে যে আমরা মাথায় রাখবো কি কি ঘটনা ঘটতেছে, যে 4টা ঘটনা ঘটতেছে বা এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতেছে। ক্রোমোজোমগুলা ক্রমান্বয়ে জলবিয়োজনের মাধ্যমে খাটো এবং মোটা হচ্ছে এবং দৃষ্টিগোচর হচ্ছে, কালার ধারণ করার ক্ষমতা অর্জন করছে এবং হচ্ছে যে নিউক্লিয়ার মেমব্রেন এবং হচ্ছে যে নিউক্লিওলাস এগুলো হচ্ছে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবং প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে এবং হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে যে ক্রোমোমিয়ার নামক তোমার হচ্ছে এরকম কিছু গুটি গুটি জিনিস দেখা যায় তোমার ক্রোমোজোমের গায়ে, যেটা দৃষ্টিগোচর হয়। এবং হচ্ছে যে প্রাণী কোষের ক্ষেত্রে এটা পোলারাইজড থাকে, বুকের মতো তোমার বুকেটের মতো এরকম বা বুকের মতো এরকম তোমার হচ্ছে ফুলের তোড়ার মতো তোমার হচ্ছে এরকম অবস্থান করে কোনো একটা প্রান্তে বা হচ্ছে যে মেরুর দিকে বা কোনো একটা জায়গায়। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এরকম থাকে না, এটা বিভিন্ন জায়গায় তোমার হচ্ছে র্যান্ডমলি এরকম হচ্ছে ছড়ানো ছিটানো থাকে। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে লেপ্টোটিনের ক্ষেত্রে। তার মানে লেপ্টোটিনের ক্ষেত্রে বিভাজন বা বৈশিষ্ট্য পরিবর্তনের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো এখানে ঘটতেছে না, জাস্ট পর্যায়টার শুরু হচ্ছে, এই উপপর্যায়ে আসলে শুরুটা করে দিচ্ছে। এর পরের ধাপটার নাম হচ্ছে জাইগোটিন। জাইগোটিনের ক্ষেত্রে যেটা হচ্ছে খেয়াল করে দেখো, জাইগোটিনের ক্ষেত্রে ধরো এটা মানুষের 46টা ক্রোমোজোম। এখন আমরা এখানে মিওসিসের যে বেসিক জিনিসটা, সেই মিওসিসের বেসিকের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম পড়ছিলাম যে তোমার মিওসিসের বেসিকের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম যে মিওসিসের ক্ষেত্রে কি ঘটছে, যে ওই যে 46টা ক্রোমোজোম আমরা দেখছিলাম যে পিতা এবং মায়ের থেকে তোমার হচ্ছে এরকম আসছিল, আমরা এরকম ছবি আঁকছিলাম তোমার হচ্ছে যে এর আগের ক্লাসটাতে তোমার হচ্ছে যে আমরা পিতার এরকম সেম টাইপের বা হোমোলোগাস ক্রোমোজোমকে আমরা এরকম দেখাইছিলাম, যেটাকে তোমার ধরো যে এক দিছিলাম। মায়েরও তোমার হচ্ছে যে একই বৈশিষ্ট্য বিশিষ্ট বা একই যে তোমার হচ্ছে যে এই তার যে করসপন্ডিং ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোমটা সেটাকে আমরা এরকম দেখাইছিলাম, যেটাকে আমরা এরকম দিছিলাম। এরকম পরের জোড়াগুলো এরকম তোমার হচ্ছে যে এরকম 2-2, ঠিক আছে, এরকম 2-2 এরকম তোমার হচ্ছে আমরা এরকম দেখাইছিলাম। এখন দেখো এই একের সাথে এই একের সম্পর্ক হচ্ছে কি হোমোলোগাস,
তার মানে সম্পর্কটার নাম হচ্ছে কি হোমোলোগাস, একের সাথে এক হোমোলোগাস। কিন্তু এই যে এক আর এক যে পাশাপাশি আছে এই ঘটনা কিন্তু আসলে সবসময় ঘটে না। আমাদের বইয়ে হয়তো এভাবে লেখা নাই, কিন্তু আমরা হচ্ছে যে এটা খুব ভালো করে মনে রাখবো, এটা অনেক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং হচ্ছে যে অনেক অন্য চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের হচ্ছে এটা কাজে লাগবে, বিশেষ করে জেনেটিক্সের ক্ষেত্রে। যে দেখো যে শুধুমাত্র মিওসিসের সময় বা এই ধরনের কোষ বিভাজনের সময় কিন্তু হোমোলোগাস ক্রোমোজোমগুলো এরকম কাছাকাছি অবস্থান করে, কিন্তু অন্যান্য সময় দেখা গেছে বাস্তবে যেটা হচ্ছে সারা বছর বা যখন ক্রোমোজোম কোষ বিভাজন হচ্ছে না বা মিওসিস হচ্ছে না, তখন কিন্তু তারা আসলে এই এক নাম্বারটা দেখা গেছে কি এই একের যে সঙ্গী একটা, বাবার যে সঙ্গী মা এক নাম্বারটা, সেটা দেখা গেছে এইখানে আছে এই এক নাম্বারটা, এই দুই নাম্বারটা দেখা গেছে এইখানে আছে। অর্থাৎ নির্দিষ্ট তারা পাশাপাশি অবস্থান করতেছে না, কিন্তু ধরো দূরে থাকলেও তাদের সম্পর্ক কি শেষ হয়ে যাচ্ছে? ধরো হাজবেন্ড এবং ওয়াইফ, তাদের ভিতরে সম্পর্ক হচ্ছে স্বামী এবং স্ত্রী বা হাজবেন্ড ওয়াইফ। ধরো হাজবেন্ড চাকরির উদ্দেশ্যে তোমার হচ্ছে চিটাগাঙে গেছে, চাকরির উদ্দেশ্যে খুলনায় গেছে কিংবা দেশের বাইরেও গেছে, কিন্তু তালাক যেহেতু দেয় নাই বা তাদের সম্পর্ক আছে, তাহলে তাদের সম্পর্ক কি থাকতেছে? স্বামী স্ত্রী। তাহলে একের হোমোলোগাস এই এক, কিন্তু একসাথে অবস্থান করতেছে না। কিন্তু হাজবেন্ড যখন ওয়াইফের সাথে একই বাসায় একই সাথে অবস্থান করতেছে, তখন তারা কি করতেছে? একসাথে অবস্থান করতেছে। আমরা বলতেছি ওই একসাথে অবস্থানটাকে আমরা বলবো হচ্ছে বাইভ্যালেন্ট, মানে তারা জোড় অবস্থায় আছে, বাইভ্যালেন্ট অবস্থা বা একসাথে অবস্থান করতেছে। কিন্তু একসাথে থাকুক অথবা না থাকুক, এই একের সাথে এই একের সম্পর্কটার নাম হচ্ছে কি হোমোলোগাস। এই একের সাথে একের সম্পর্কের নাম, তার মানে সম্পর্কটা হচ্ছে স্বামী স্ত্রী বা এরকম, ঠিক এটাকে আমরা বলবো হচ্ছে হোমোলোগাস। কিন্তু হোমোলোগাস ক্রোমোজোমগুলা যখন মিওসিসের জাইগোটিন ধাপে ঘটনাটা ঘটে উপপর্যায়ে, আসলে জাইগোটিন উপপর্যায়ে তোমার হচ্ছে একের সাথে এক চলে আসে, দুইয়ের সাথে দুই চলে আসে, তিনের সাথে তিন চলে আসে, এরকম তারা একসাথে এসে যখন অবস্থান করে, এই যে একসাথে এসে অবস্থান করার ঘটনাটাকে আমরা বলতেছি হচ্ছে বাইভ্যালেন্ট। আর তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে যে এই দুইটার যে সম্পর্কটা আছে সেই সম্পর্ককে আমরা বলতেছি হচ্ছে যে হোমোলোগাস। পরস্পর যে কাছে আসা, অর্থাৎ অন্য জায়গায় ছিল, এই যে যাত্রাপথ তোমার হচ্ছে গাড়ির মাধ্যমে হোক বিমানের মাধ্যমে হোক, তারা যে আসলো এসে যে পাশাপাশি অবস্থান করতেছে, এই ঘটনাটাকে, এই আসার ঘটনাটাকে বলা হচ্ছে আবার সিন্যাপসিস। এই ঘটনাটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে যে সিস, এই ঘটনাটাকে বলা হচ্ছে সিন্যাপসিস। অর্থাৎ এখানে তিনটা জিনিস, একটা হচ্ছে যে পিতার তোমার হচ্ছে যে একই রকম ক্রোমোজোম বা একই করসপন্ডিং ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম, এই পিতার একের সাথে একের সম্পর্ক বা এই জোড়াটা তোমার হচ্ছে এই জোড়াটার পারস্পরিক যে সম্পর্ক, তারা দূরে থাকলেও সম্পর্কটা হচ্ছে হোমোলোগাস। যখন তোমার হচ্ছে যে মিওসিস কোষ বিভাজনের সময় যেহেতু একই রকম জিনের সাথে একই রকম জিনের আদান প্রদান ঘটবে, তোমার হচ্ছে যেটা আমরা মিওসিসের বেসিক বা মায়োসিসের বেসিক এটাতেও দেখছিলাম যে যেমন এখানে যদি বাবার উচ্চতার জিন থাকে এই ক্রোমোজোমে, তাহলে এটারও করসপন্ডিং এক নম্বর ক্রোমোজোমের হোমোলোগাস ক্রোমোজোমের এখানে কি থাকবে? উচ্চতার জিন থাকবে। এখানে যদি গায়ের রঙের জিন থাকে তাহলে এখানেও গায়ের রঙের জিন থাকবে। কিন্তু দেখো দুই নাম্বার ক্রোমোজোমের এখানে দেখা গেছে হয়তো কথা বলার জিন আছে, এখানে হয়তো দেখার জিন আছে, ডিফারেন্ট। তাহলে তো তোমার হচ্ছে জিনের আদান প্রদান ঘটার ক্ষেত্রে অবশ্যই তোমার কি করতে হবে? একের সাথে এককে আসতে হবে, তাই না? দুইয়ের সাথে দুইকে আসতে হবে। কিন্তু বাবার একের সাথে মায়ের 4 নাম্বারটা তো তোমার হচ্ছে এরকম আসতে পারবে না, কারণ বাবার একের ক্রোমোজোমে যে বৈশিষ্ট্যগুলা মায়ের তোমার হচ্ছে যে 3 নাম্বার বা অন্য ক্রোমোজোমের ক্ষেত্রে সেটা হচ্ছে যে ডিফারেন্ট কোনো বৈশিষ্ট্য, ডিফারেন্ট জিনিস তোমার হচ্ছে। তার মানে কি একের সাথে এককে আসতে হবে। পিতা ধরো লম্বা বেশি উচ্চতা, তোমার হচ্ছে মা হচ্ছে খাটো, কিন্তু দুইটাই আসলে কি বুঝাচ্ছে, কিসের বৈশিষ্ট্য? দুইটাই হচ্ছে উচ্চতার বৈশিষ্ট্য প্রকাশ করছে। তাহলে এই জন্যই কি করতে হবে যে হোমোলোগাস ক্রোমোজোমগুলাকে একের সাথে এক যে ক্রোমোজোম বাবার এক এবং মায়ের এক, তাদেরকে তোমার হচ্ছে একসাথে আসতে হবে। একসাথে আসার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো সিন্যাপসিস। তারা একসাথে এসে অবস্থান করতেছে, এই যাতায়াতটা, এই তোমার হচ্ছে মুভ করার ব্যাপারটা। আর তারা দুইজন যে তোমার হচ্ছে যে হোমোলোগাস দুইটা যে একসাথে এসে একসাথে জোড় বেঁধে পাশাপাশি অবস্থান করতেছে, পুরা মিওসিসের সময়টাতে তারা হচ্ছে যে বা পুরা তোমার হচ্ছে যে আসলে এই প্রোফেজ পর্যায়ে যতক্ষণ পর্যন্ত তাদের হচ্ছে যে জিনের আদান প্রদান ঘটবে, আমরা সামনে দেখবো, সেই পর্যন্ত তারা কি করবে? একের সাথে এক, দুইয়ের সাথে দুই, তিনের সাথে তিন একসাথে অবস্থান করবে। তাহলে সেই একসাথে অবস্থান করাটাকে আমরা হচ্ছে বাইভ্যালেন্ট বলবো। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম সিন্যাপসিস করে একসাথে এসে কি অবস্থান করতেছে? বাইভ্যালেন্ট অবস্থান করতেছে। আর ওই যে বললাম প্রত্যেকটা ধাপে কমন ঘটনা ঘটবে হচ্ছে যে দুইটা, একটা হচ্ছে ক্রোমোজোমগুলা খাটো এবং মোটা হতে থাকবে, ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হতে থাকবে পানি বিয়োগের মাধ্যমে। আর এখানে থাকা যে নিউক্লিয়ার নিউক্লিওলাস আছে এবং হচ্ছে যে নিউক্লিয়ার ধরো যে মেমব্রেন আছে বা এরকম, এটা হচ্ছে তোমার কি হতে থাকবে? এটা হচ্ছে আরো বেশি বিলুপ্ত হতে থাকবে। তবে এখানে প্রাণী কোষের ক্ষেত্রে একটা ঘটনা ঘটবে, যে আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে পড়ছিলাম যে প্রাণী কোষে তোমার হচ্ছে যে সেন্টিওল যে আছে, আমরা যে সেন্টিওল অঙ্গাণুটা পড়ছিলাম এরকম তোমার হচ্ছে অনুনালিকা বিশিষ্ট এরকম, ঠিক সেই সেন্টিওলটাও তোমার হচ্ছে এরও বিভাজন ঘটে তোমার হচ্ছে যে দুই মেরুর দিকে গিয়ে অবস্থান করবে, পরবর্তীতে স্পিন্ডল যন্ত্র তৈরি করার ক্ষেত্রে কাজ করার জন্য আর কি। হ্যাঁ, তো হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু কি থাকবে না, সেন্টিওল থাকবে না, তাহলে উদ্ভিদে এরকম কোনো ঘটনা ঘটবে না। তাহলে আমরা আশা করি যে তোমার হচ্ছে যে আমরা মিওসিসের এই যে লেপ্টোটিন এবং হচ্ছে জাইগোটিন প্রথম দুইটা উপপর্যায়ে যে, এবং হচ্ছে মিওসিস কিভাবে শুরু হচ্ছে, কি উদ্দেশ্যে এবং কি কি কাজগুলো ঘটতেছে পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট, সেটা আমাদের রিটার্নের জন্য এমসিকিউ, সেই জিনিসগুলো আজকের আমরা ভিডিওটা যদি মনোযোগ দিয়ে খেয়াল করি, আশা করি আমরা এটার যত কিছু আছে বা এটা সম্পর্কে আমাদের আর কখনোই অসুবিধা হবে না ইনশাল্লাহ, এবং পুরোটা আমরা খুব ভালোভাবে শিখতে পারবো। খুব ভালো থাকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।